কি হয়েছে তৃষা? হাতটা কি খুব বেশি পেইন করছে? নাকি জ্বরের মতো কোনো সেন্সেশন ফিল হচ্ছে? তৃষা আর্যর সেই সুগভীর দৃষ্টির পানে চাইতেই নিজের ভয়ের কথা বলতে গিয়ে লজ্জা পেল। সে আমতা আমতা করে বলল, আপনি কি জেগে আছেন? না, হাত ঠিক আছে। আসলে অন্ধকার একটু বেশি ছিল তো, তাই ভয় পাচ্ছিলাম। আপনি কি সারা রাত ওই কাউচেই থাকবেন? আর্য কিছুক্ষণ স্থির চোখে তৃষার দিকে তাকিয়ে রইল। তারপর বালিশের পাশে রাখা পানির গ্লাসটা এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, আগে পানি খেয়ে নিজেকে শান্ত করুন। আপনার হার্টবিট আমি এখান থেকে শুনতে পাচ্ছি। আর ভয়ের কিছু নেই। সুখ নিলে কোনো ইন্ট্রুডার ঢোকার সাহস পাবে না। আর ভূত প্রেতের জন্য আমার রুমের ডিসিপ্লিন সহ্য করা কঠিন হবে। তৃষা এক চুমুক পানি খেয়ে নিজেকে কেটে নিল। আর্যর এই কাঠখোট্টার রসিকতায় তার ভয়ের রেশটা কিছুটা কাটল। সে মৃদু হেসে বলল, আমার ট্রেনিং পিরিয়ডে আমি পাথরের ওপর ঘুমিয়েছি তৃষা। এই খাউস তো বিলাসিতা। তবে আপনি যদি খুব বেশি ইনসিকিউর ফিল করেন তবে আমি লাইটটা জ্বালিয়েই রাখছি, অথবা তৃষা প্রশ্নাত্মক দৃষ্টি মেরে বলল। আর্য তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে বলল। নাথিং, ঘুমিয়ে পড়ুন। তৃষাও আর কথা বাড়ালো না। জোরপূর্বক চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। আজও এবার লাইট জ্বালিয়ে রেখেই পা বাড়ালো কাউচের দিকে। অতিবাহিত হলো কিছুক্ষণ। কক্ষের পিছনের বাগান থেকে ভেসে আসছে রজনীগন্ধার মিষ্টি সুবাস। ধীরে ধীরে তৃষা পাড়ি জমালো ঘুমের রাজ্যে। প্রভাতের উজ্জ্বল আলোক শিখা ধরিত্রীর বুকে উদ্ভাসিত হতে শুরু হলো ব্যস্ততা। একাধারে মমতার ব্যস্ততার ছাপ। তৃষারা উঠেছে কিছুক্ষণ আগে। নিজের হাত ভাঙা থাকলেও টুইঙ্কেলকে নিয়ে মহাব্যস্ত সে। কিচেনে হামিদা বেগম দ্রুত হাতে পরোটা বেলছেন। সাবরিনা তার নীল রঙের সালোয়ার কামিজের ওড়না ঠিক করতে করতেই ডাইনিংয়ের দিকে ছুটছে। তার কলেজের প্রথম পিরিয়ডটা আজ কোনোভাবেই মিস করা চলবে না। অন্যদিকে মৃত্তিকার স্কুলের বিশেষ বার্ষিক ফাংশন, তাই তার সাজগোজার ব্যাগ গোছানোর হুলস্থুল কাণ্ডে বাড়ি মাথায় উঠেছে। আজিয়ান তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের অবিন্যস্ত সেট ঠিক করতে ব্যস্ত। কারণ তাকেই আজ এই দুই কন্যাকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে হাসপাতালে ছুটতে হবে তাকে। ঠিক সেই মুহূর্তেই সিঁড়িতে হন্তদন্ত হয়ে প্রায় নামতে নামতে আছাড় খাওয়ার উপক্রম হলো মেয়ে সানার। তার আলুথালু চুলার কাঁধের ঝোলানো ব্যাগটাই বলে দিচ্ছে সে কতটা অস্থির। মেয়ে সানাকে দেখেই হামিদা বেগম রান্নাঘর থেকে বড় একখানা পরোটা নিয়ে এগিয়ে এলেন। ও মা মেহু, এত সকালে কোথায় দৌড় দিচ্ছ? এই যে গরম পরোটা আর ডিম ভাজি রেডি। লক্ষ্মী মেয়ের মতো চট করে খেয়ে নাও তো। মেহসানা ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত জুতো পরতে পরতে বলল, আন্টি, একদম সময় নেই। আমার আজ খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে। তার উপর কাল যেভাবে হুট করে চলে এসেছি, আমার হোস্টেলে বড় আপু তো নির্ঘাত পুলিশে খবর দেওয়ার জোগাড় করেছে। ওনাকে না বলে আসাটা চরম বোকামি হয়েছে। এখন না গেলেই নয়। হামিদা বেগম কপালে ভাঁজ ফেলে বললেন, সে কি কথা? খালি পেটে বাড়ি থেকে বের হওয়া আমাদের বংশের নিয়ম নেই। অন্তত এক গ্লাস দুধ খেয়ে যাও মা। মেহসানা ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে মাথা নাড়ল। না আন্টি, জাস্ট ইম্পসিবল। এখন রিক্সা পেতেও অনেক সময় লাগবে। আমি গেলাম। ঠিক তখনই ড্রয়িং রুমের কোণ থেকে আয়েশ করে কফি পান করতে করতে উদয় হলো আদ্রিয়ান। সে মেহসানার এই ঝড়গতি সম্পন্ন প্রস্থান দেখে কৌতুকের সুরে বলল, ওহ, মিস মিমি তো দেখছি আজ অলিম্পিক দৌড়বিদের ট্রেনিং নিচ্ছেন। তা এইভাবে না খেয়ে দৌড়ালে মাঝপথে যে আপনার ওই হাই ভলিউম ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে না, তার গ্যারান্টি কি? মেহসানা আদ্রিয়ানের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলল, মিস্টার সার্জেন্ট, আপনার এই ফালতু জোক শোনার সময় আমার নেই। আমি রিক্সা পাবো কিনা তাই নিয়ে টেনশনে আছি। আর আপনি কফি গিলছেন। আদ্রিয়ান কফির মগটা টিপে রেখে মেহসানার একদম সামনে এসে দাঁড়ালো। সে পকেট থেকে গাড়ির চাবিটা বের করে আঙুলি ঘোরাতে ঘোরাতে বেশ রসিকতার স্বরে বলল, আরে বাবা, এত প্যানিক করার কি আছে? আপনার ওই হোস্টেলের বড় আপু তো আর আপনাকে ফাঁসি দেবে না। আর রিক্সার কথা ভুলে যান। এই জ্যামের শহরে রিক্সা দিয়ে ক্লাস ধরা মানে মানে হচ্ছে ক্লাস শেষের পর কলেজে পৌঁছানো। মাদার ইন্ডিয়া যখন বলছে খেতে, তখন খেয়ে নিন। আমি আপনাকে ড্রপ করে দেব।
মেহসানা এক মুহূর্ত থমকে গেল। আদ্রিয়ানের এই অযাচিত সাহায্যের প্রস্তাব তার কাছে কিছুটা অবিশ্বাস্য ঠেকল। সে সন্দেহান দৃষ্টিতে আর চোখে আদ্রিয়ানকে নিরীক্ষণ করে বলল, আপনি ড্রপ করবেন? মানে কেন? আপনার তো আবার হসপিটাল আছে, দেরি হয়ে যাবে না? আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে অবলীলায় বলল, দেরি তো হবেই, কিন্তু আপনার ওই মেজাজি হোস্টেল আপুর বকা খাওয়ার চেয়ে আমার অফিসের লেট মার্ক অনেক বেশি সেফ। তার উপর আপনি যদি রাস্তায় ক্ষুধার চোটে জ্ঞান হারান, তবে রিক্সা চালক তো ভয়ে দেশ ছেড়ে পালাবে। তাই দয়া করে এই অধমের গাড়িতে বসুন এবং মাদার ইন্ডিয়ার হাতে বানানো পরোটাটা অন্তত ব্যাগে ভরে নিন। হামিদা বেগম হেসে উঠে মেহসানার হাতে একটা টিফিন বক্স গুজে দিলেন। মেহসানা না বলতে পারল না। আদ্রিয়ানের এই অদ্ভুত ধরনের যত্ন আর আড্ডার মেজাজ তাকে এক প্রকার শান্ত করলো। মেহসানা বক্সটা ব্যাগে রাখতে রাখতে আদ্রিয়ানকে খোঁচা দিয়ে বলল, ঠিক আছে, তবে গাড়িতে কিন্তু আপনার ওই অদ্ভুত গানগুলো বাজাতে পারবেন না, আমার মাথায় এমনিতে হ্যাং হয়ে আছে। আদ্রিয়ান হাসতে হাসতে সদর দরজার দিকে পা বাড়িয়ে বলল, গাড়ি আমার, গানও আমার হবে মিস মিমি। তাই আপনার জন্য আজ স্পেশাল কোনো মেলোডি বাজানো যেতে পারে, যাতে আপনার ওই গম্ভীর হোস্টেল আপুর মুখটা মনে পড়লে অন্তত ভয় না লাগে। জলদি আসুন। মৃত্তিকা আর সাবরিনা পেছন থেকে সমস্বরে চিৎকার করে উঠল। ভাইয়া আমাদের কিন্তু দেরি হচ্ছে। আদ্রিয়ান আঙুলের চাবির রিং ঘোরাতে ঘোরাতে বলল, আয় তোরাও আয়, ঘাড়ে চেপে বস আমার, আয়। সাবরিনা মুখ ভেঙচিয়ে বলল, তোমার মতো বাদরের ঘাড়ে ঝোলার কোনো ইচ্ছে নেই, যাও তুমি। আদ্রিয়ান নির্বিকার ভঙ্গিমায় সম্মুখ পানে এগিয়ে যেতে বলল, তোর মতন ব্রেনলেস গাধাকেও গাড়িতে নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই, যা দূর হ। সাবরিনা ক্রোধিত হস্তে সোফায় পড়ে থাকা কুশনটা হাতে তুলে আদ্রিয়ানের দিকে ছুড়ে মারল। তবে ততক্ষণে আদ্রিয়ান বেরিয়ে গিয়েছে। পিছঝালা রাস্তার উপর আদ্রিয়ানের সাদা রঙের সেডান গাড়িটি মসৃণ গতিতে ছুটছে। আদ্রিয়ান যেমন দিলখোলাভাবে গাড়ি চালাচ্ছে, সে তুলনায় মেহসানার অবস্থা একেবারে ভিন্ন। সে আড়ষ্ট হয়ে জানালার বাহিরে তাকিয়ে আছে আর মাঝে মধ্যে ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে। তার অস্থিরতা আদ্রিয়ানের তীক্ষ্ণ নজর এড়াল না। আদ্রিয়ান এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে মিউজিক প্লেয়ারের ভলিউমটা সামান্য বাড়িয়ে দিল। হঠাৎই গাড়ির স্পিকারে বেজে উঠল কিশোর কুমারের সেই কালোজয়ী গান, ও মেরে দিল কি চैन চেন্নাই মেরি দিল কো দুয়া কিজিয়ে। মেহসানা ভ্রুকুচকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বিরক্তিসূচক কণ্ঠে বলল, মিস্টার সার্জেন্ট, আমি কি আপনাকে বলিনি অদ্ভুত সব গান বাজাবেন না? আমার অলরেডি লেট হয়ে যাচ্ছে, আর আপনি এই বিরহের গান ছেড়ে বসে আছেন। আদ্রিয়ান গানটা একটু না কমিয়ে বরং ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, মিস মিমি, আপনার টেস্ট তো দেখছি একদম পাড়া গায়ের নব্য শিক্ষিতদের মতো। কিশোর কুমারের গানকে আপনি অদ্ভুত বলছেন? এই গানটা আপনার ওই টকবগে মেজাজটাকে কুল করার জন্য থেরাপি হিসেবে কাজ করবে। জাস্ট রিল্যাক্স অ্যান্ড এনজয়। মেহসানা গাল ফুলিয়ে জানালার বাহিরে মুখ ফিরিয়ে নিল। কিন্তু মিনিট খানিক যেতে না যেতে সে লক্ষ্য করল আদ্রিয়ানের ড্রাইভ করার ধরনটা বেশ সাবলীল। সে জ্যাবের ফাঁক ফোকর দিয়ে এমনভাবে গাড়ি বের করছে যে মেহসানের মনে হলো সে সত্যি সময় মতো পৌঁছে যাবে। আদ্রিয়ান হঠাৎ আর চোখে মেহসানার লাল হয়ে থাকা নাকটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা মিস মিমি, আপনার হোস্টেল আপু কি সত্যি এতটা ডেঞ্জারাস? মানে ওনাকে দেখলে কি মানুষ ভয়ে পাথর হয়ে যায়? আপনার অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনি কোনো ড্রাগনের গুহায় ফিরছেন। মেহসানা মুখ ঘুরিয়ে জবাব দিল, উনি ড্রাগন না হলেও তার চেয়ে কম নন। নিয়ম আর ডিসিপ্লিনের বিষয়ে একদম আপনার আরজু ভাইয়ের ফিমেল ভার্সন। রাত 12টার পর আমার রুমে লাইট জ্বললে উনি পুরো এক সপ্তাহ আমাকে করিডোরে দাঁড় করিয়ে রাখতে পারেন। এবার বুঝুন। আদ্রিয়ান চোখে জলদি পাশ থেকে একটা পানির পট তুলে মেহসানার দিকে এগিয়ে দিয়ে নরম গলায় বলল, এই যে লিজেন্ডারি মিমি, পানিটা খেয়ে নিন। আর ওই ড্রাগন আপুকে বলবেন আপনার গাড়ির চাকা পাংচার হয়েছিল আর মাঝপথে একজন হ্যান্ডসাম সার্জন আপনাকে রেস্কিউ করেছে। আমার নাম বললে হয়তো উনি আপনার ওপর একটু দয়া করবেন। মেহসানা পানিটা হাতে নিয়ে বিড়বিড় করলো, সুদর্শন সার্জেন, সেলফ প্রেজ তো আপনি ভালোই করেন, আর আপনার নাম বললে উনি তো আমাকে আরও আগে বের করে দেবেন। ভাববেন কোন বেড়ার সাথে রাতভর আড্ডা দিয়েছি। আদ্রিয়ান মিটিমিটি হেসে বলল,
নট ব্যাডা, সে ডক্টর। আই এম এ ডক্টর বাই প্রফেশন অ্যান্ড এ সার্জেন্ট বাই নেচার। হসপিটালের সার্জারি টেবিলে যেমন আমি সিরিয়াস, এই স্টিয়ারিং হুইলেও আমি তেমনই প্রো। সো জাস্ট ট্রাস্ট মি। গাড়িটা যখন কাঙ্ক্ষিত গন্তব্যে থামলো, আদ্রিয়ান হঠাৎ মেহসানার দিকে ঝুঁকে এলো। মেহসানা চমকে গিয়ে সিটের সাথে লেপ্টে গেল। আদ্রিয়ান তার কাঁধের বেলটা একটু ঢিলে করে দিয়ে বলল, এত ভয় পাবেন না, আমি জাস্ট বেলটা ঠিক করে দিচ্ছিলাম। আপনার গলায় ওটা চেপে বসেছিল। আর হ্যাঁ, ওই ড্রাগন আপুটা যদি বেশি ঝামেলা করে তবে আমাকে একটা কল দেবেন। আমি গিয়ে ওনাকে বুঝিয়ে আসবো যে আপনি আমার খুব, মানে আমাদের তৃষা ভাবির বেস্ট ফ্রেন্ড। মেহসানা আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে কি যেন ভাবলো, অতঃপর গাড়ি থেকে নেমে শান্ত স্বরে বলল, ধন্যবাদ, ভাড়াটা কিন্তু আমি কালই শোধ করে দেব। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে গুনগুন করে গানের সাথে তাল মিলিয়ে বলল, রিক্সা ভাড়া, তেলের দাম, আর আমার এই অমূল্য সহচর্য, সবকিছুর সুদ কিন্তু একসাথে নেওয়া হবে মিস মিমি। রেডি থাকবেন? মেহসানা কিঞ্চিত ভ্রুকুচকে তাকাতেই আদ্রিয়ান মৃদু হেসে গাড়ি স্টার্ট দিল। ধীরে ধীরে সেটি মিলিয়ে গেল হাজারটা গাড়ির ভিড়ে। মেহসানা আর দাঁড়ালো না, ব্যাগটা ভালো করে কাঁধে তুলে ছুট লাগালো হোস্টেলের দিকে। তপ্ত দ্বিপ্রহর আজ শুকনিরকে এক নিস্তব্ধ মায়াপুরীতে পরিণত করেছে। জানালার পর্দাগুলো ঝিরি ঝিরি বাতাসে দুলছে, রোদ্দুরে লুকোচুরি সেথায়। হামিদা বেগমদের অনুপস্থিতিতে খা খা করছে প্রাঙ্গণ। টুইঙ্কেলের ঘুমের আবহে পুরো বাড়ি যেন এক গভীর মৌনতায় নিমগ্ন, যেখানে কেবল দেয়াল ঘড়ির টিকটিক শব্দই নিথুর সময় জানান দিচ্ছে। এই নির্জন দুপুরে শ্রান্ত তৃষা এখন ধীর পায়ে গোসলখানায় স্নিগ্ধতার দিকে অগ্রসর হচ্ছে। বড্ড বড় ভুল হয়েছে তার অবশ্য। ভুলের জন্য নিজেকে কতটা দায়ী করা দরকার সেটা অনুমান শক্তির বাহিরে তৃষার, কেননা হামিদা বেগম মৃত্তিকার সাথে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় গিয়েছেন। আর যাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সাবরিনা তো সেই সকালেই কলেজে গিয়েছে, আর মেহসানার তো তার সাথে দেখা করারও ফুরসত মেলেনি। কাল তো মেহসানার সহযোগিতায় কোনো মতে গোসলটা সেরেছিল সে, কিন্তু আজকে কি হবে? তার উপর সকালবেলায় হামিদা বেগম চুপচুপ করে তেল মালিশ করেছে তার মাথায়। এখন শ্যাম্পু না করতে পারলে সারাদিন অস্বস্তি লাগবে তার। এগুলো ভাবতে ভাবতে গোসলখানায় প্রবেশ করল তৃষা। নিস্তব্ধ এই দ্বীপ প্রহরে বাথরুমের শ্বেত পাথরের মেঝেতে পানির ঝিনঝিন শব্দ এক অন্যরকম মাদকতা তৈরি করছে। তৃষা অনেকক্ষণ ধরে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল গোসলটা করবে কিনা, কিন্তু মাথার চটচটে তেলের অস্বস্তি তাকে শেষমেশ শাওয়ারের নিচে টেনে এনেছে। তার ডান হাতটি প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকলেও নড়াচড়া করাটা দুঃসাধ্য। সে কোনো মতে বাম হাত দিয়ে কামিজের বোতামগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু বারবার পিছলে যাচ্ছে ভিজে যাওয়া আঙুলগুলো। শাওয়ারের ঝাপটা সরাসরি তার গায়ে পড়তেই আকাশি রঙের পাতলা কামিজটি শরীরের সাথে লেপ্টে গেল। পানির প্রতিটি কণা যেন তৃষার অবয়বকে আরও স্পষ্ট করে তুলছে। আর্য কিছু ফাইল নিতে ড্রয়িং রুমে এসেছিল, কিন্তু বাথরুম থেকে আসা পানির তোড় আর এক অদ্ভুত শব্দ শুনে তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সে ভাবল তৃষা হয়তো আবার কোনো বিপদ ঘটিয়েছে। আর্য দ্রুত পায়ে তৃষা রুমের অ্যাটাচড বাথরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। সে বেশ কয়েকবার নক করে গম্ভীর স্বরে ডাকল, তৃষা, আর ইউ ওকে? ভেতরে অমন শব্দ হলো কেন? তৃষা শাওয়ারের শব্দের কারণে ঠিকমতো শুনতে পায়নি। সে তখন নিজের ভিজে যাওয়া ওড়নাটা এক হাত দিয়ে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে। আর্য উত্তর না পেয়ে কিছুটা শঙ্কিত হলো। সে দরজার নবটা ঘোরানোর চেষ্টা করতেই দেখল ওটা ঠিকমতো লক হয়নি। সামান্য চাপ দিতেই পাল্লাটা নিঃশব্দে খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই আর্যর চোখের সামনে যেন এক অপার্থিব দৃশ্য উন্মোচিত হলো। শহরের রূপরি পানি নিচে দাঁড়িয়ে আছে এক মায়াবী জলপরী। তৃষার ভেজে যাওয়া কামিজ তার শরীরের ভাঁজগুলোকে এক অদ্ভুত শৈল্পিক রূপ দিয়েছে। ভেজা চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত নেমে এসেছে, সেখান থেকে মুক্তোর দানার ন্যায় ঝরছে পানির ধারা। তৃষা আর্যকে দেখতেই বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। থরথরিয়ে কেঁপে উঠল কায়া। তার হাত থেকে সাবানটা ছিটকে মেঝেতে পড়ে গেল। আর্যর মস্তিষ্ক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। তার সেই পেশাদারি চোখের মণিগুলো আজ এক অদ্ভুত অনুভূতির তাড়নায় স্থির হয়ে রইল। তৃষা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। আর্য মুহূর্তেই হিতাহিত জ্ঞান ফিরে পেয়ে দ্রুত পিছন ফিরে দাঁড়ালো। তার বুকটা তখন অবাধ্যভাবে ধুকপুক করছে। সে কাঁপা কাঁপা স্বরে বলল,
আই এম এক্সট্রিমলি সরি। আমি আমি আসলে শব্দ শুনে প্যানিকড হয়ে গিয়েছিলাম। দরজাটা লক ছিল না। আই থট সামথিং ইজ রং। তৃষা তখনও কাঁপছিল। সে বাম হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করতে গিয়ে বিপত্তিটা ঘটল। মেঝের ওপর পড়ে থাকা পিচ্ছিল সাবান আর পানির স্রোতে তার ভারসাম্য হারালো। তৃষা চিৎকার করার সুযোগ পাওয়ার আগেই সজোরে পিছলে গেল। আ আর্তনাদ সূচক শব্দটা কর্ণকুহরে পৌঁছতেই আর্য তৎক্ষণাৎ জলদি পায়ে ভেতরে প্রবেশ করল। নীতিনৈতিকতার সব দেয়াল ভেঙে মুহূর্তেই তৃষাকে আগলে ধরল। তৃষা পড়ার ঠিক আগ মুহূর্তে আর্যর বলিষ্ঠ দুই বাহুর বন্ধনে নিজেকে আবিষ্কার করল। আর্যর সাদা শার্টটা তৃষার ভেজা শরীরের সংস্পর্শে মুহূর্তেই ভিজে একাকার হয়ে যাচ্ছে। আর্য তৃষাকে একদম বুকের কাছে টেনে নিয়ে ফিসফিস করে ধমকে সুরে বলল, আপনার এই ক্লামজি বিহেভিয়ার কি কোনোদিনও থামবে না? এক হাত অকেজো নিয়ে একা গোসল করতে আসার মানে কি? আপনি কি সত্যি নিজেকে সুপার ওম্যান ভাবেন, নাকি স্রেফ আমাকে পাগল করার শপথ নিয়েছেন? তৃষা আর্যর বুকের ধুকপুকানি স্পষ্ট অনুভব করতে পারছে। আর্যর গায়ে সেই কাষ্ঠল পারফিউমের সুবাস আর পানির স্নিগ্ধতা মিলে এক অদ্ভুত রসায়ন তৈরি করেছে। সে আর্যর দিকে তাকাতেই দেখল আর্যর চোখে কি যেন মিশে আছে, আর তার কপাল বেয়ে জল ঝরছে তৃষার ওপর। তৃষা কণ্ঠিত কণ্ঠে ম্লান স্বরে বলল, আমি তো জানতাম না আপনি এ সময়ে বাড়িতে আসবেন। আর আমার চুলগুলো খুব চটচট করছিল। আর্য তৃষাকে খুব সাবধানে ছেড়ে দিয়ে তাকে বাথরুমের ছোট টুলটার ওপর বসিয়ে দিল। সে জানে এই অবস্থায় তৃষাকে একা ফেলে যাওয়া মানেই বড় কোনো দুর্ঘটনা। সে শাওয়ারের নবটা কমিয়ে দিয়ে ধীর স্থির পায়ে এগিয়ে এলো। লুক অ্যাট মি তৃষা, দেয়ার ইজ নাথিং টু বি এম্বারেসড। আপনার এই জেদটা কমাতে হলে আমাকেই ইনভলভ হতে হবে। আপনি জাস্ট চোখ বন্ধ করে বসে থাকুন। তৃষা থতমত খেয়ে বলল। আপনি কি করছেন? আর্য কোনো উত্তর না দিয়ে সেলফ থেকে শ্যাম্পুর বোতলটা হাতে নিল। সে অত্যন্ত কোমলতার সাথে তৃষার ভেজা চুলে শ্যাম্পু মাখাতে শুরু করলো। আর্যর দীর্ঘ আঙুলগুলো যখন তৃষার মাথার তালুতে আলতো করে ম্যাসেজ করেছিল, তৃষার মনে হলো তার শরীরের সমস্ত ব্যথা এক নিমিষে বিলীন হয়ে যাচ্ছে। আর্যর মতো একজন রাজভারী ক্যাপ্টেন আজ তার চুলের সেবা করছে ভাবতেই তৃষার ক্ষীণকায়ায় এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে স্পষ্ট টের পাচ্ছে হৃদযন্ত্রের অস্থির নৃত্য। আর্য অত্যন্ত সন্তর্পণে তৃষার চুলে লেগে থাকা শ্যাম্পুর শেষ অংশটুকু ধুয়ে দিয়ে শাওয়ারের নবটা ঘুরিয়ে দিল। ও শ্যাম্পুর ফেনাগুলো ধুয়ে দেওয়ার সময় ভীষণ সতর্ক ছিল যাতে তৃষার ব্যান্ডেজ করা হাতটি না ভিজে। তবে জলধারা থামতেই মুহূর্তেই সেই ঝিরিঝিরি শব্দে থেমে গিয়ে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো, যেখানে কেবল দুজনের নিঃশ্বাসের শব্দই প্রধান। সে তোয়ালের এক প্রান্ত দিয়ে তৃষার মুখটা মুছে দিয়ে শান্ত স্বরে বলল, তৃষা চোখ মেলে আর্যর ভিজে যাওয়ার শার্টটার দিকে তাকালো। আর্যর সুঠাম দেহের পেশিগুলো সে ভিজে কাপড়ের নিচে খেলা করছে। সে নিচু স্বরে বলল, থ্যাংক ইউ, বাট আপনার শার্টটা পুরো ভিজে গেছে আমার জন্য। আর্য তৃষার দিকে নাচে মৃদু স্বরে বলল, শার্ট শুকিয়ে যাবে তৃষা, কিন্তু আপনার কোনো ক্ষতি হলে আমার ওই ড্যামেজ কন্ট্রোল করা কঠিন হবে। এখন চটপট বেরোন, ঠান্ডা লেগে যাবে। পড়ন্ত বিকেলের মিছে রোদ্দুর কিঞ্চিত মৃতপ্রায় হয়ে ঝুলে আছে দুর্লভ গাত্রে। সূর্যমণি ডুবি ডুবি ভাব। হামিদা বেগমরা এসে পৌঁছেছে কিছুক্ষণ হলো। এসেই তিনি আগে শুনেছেন তৃষার গোসলের ব্যাপারে, কিন্তু আর্য নিজেই সেদিকটা সামলেছে শুনে বর্তমানে নিশ্চিন্ত তিনি। দুপুরের জন্য হামিদা বেগম নিজেই রান্না করে রেখে গিয়েছিলেন, তাই খাওয়া দাওয়ার বিষয়ে আর জিজ্ঞাসাবাদ না করে ক্লান্ত শ্রান্ত শরীরটাকে একটু বিশ্রাম দিতে তিনি প্রবেশ করেছেন কক্ষে। টুইঙ্কেলের পিছু পিছু এক প্রকার ছুটে চলেছে তৃষা। বাম হাতে টুইঙ্কেলের বিকালের খাবার, কোমর ছাড়ানো কেশরাজ এখনও জলসিক্ত বাঁধনহারা, সেগুলো বিক্ষিপ্ত হয়ে উঠছে অবাধ্য বাতাসে। নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছে টুইঙ্কেলের প্রাণবন্ত রিনরিনে হাসির ধ্বনি আর তৃষার কথার কলতান। অমন করে না সোনা, একটু খেয়ে নাও, জাস্ট ওয়ান কিউট। টুইঙ্কেল ওভাবেই ছুটতে ছুটতে বলো, Catch me, bunny. Catch me if you can.
খিলখিলিয়ে হেসে কথাগুলো বলতে বলতেও ফের ছুট লাগালো। অসহায় তৃষা সামান্য সঞ্চালনে ব্যথাতুর হাতটা নাড়িয়ে পুনরায় ছুটল ওর পিছু পিছু। কিছুক্ষণ অতিবাহিত হতেই এবার তৃষা নিজের ব্যথার কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে পূর্বে ন্যায় চঞ্চল ভঙ্গিমায় দৌড় দিল টুইঙ্কেলকে ধরতে। বেমালুম ভুলে গেল নিজের ভঙ্গুর হাতখানার কথা। তবে ওই যে কথাই আছে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। তৃষার সাথে ঠিক তেমনটাই হলো। তৃষা টুইঙ্কেলকে ধরেই ফেলেছিল প্রায়, কিন্তু তখনই ঘটল বিপত্তি। ঈষৎ পিচ্ছিলতায় পা ফসকে পড়তে গেল সে। সামান্য আর্তনাদ সূচক শব্দ বেরিয়ে আসছিল কণ্ঠস্বর থেকে। তবে তার ক্ষীণকায়া ভূমি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে একজোড়া শক্ত হাতের বাহুবন্ধনে নিজেকে আবিষ্কার করল তৃষা। ভয়ে খিচে রাখা আখিদয় মেলল পিটপিটিয়ে। সঙ্গে সঙ্গে সম্মুখে দৃশ্যমান হলো আর্য রাগী মুখাবয়ব। সে তপ্ত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে তার দিকে। তৃষা পড়া থেকে বেঁচে গিয়ে শুকরিয়া আদায় করতে যাওয়ার পরিবর্তে আর্যর সেই অগ্নিদৃষ্টিতে শুকনো ঢোক গেল। আর্যকে অতি সন্তর্পণে দাঁড় করিয়ে পর মুহূর্তেই অগ্নিশর্মা হয়ে পড়ল। আর ইউ ক্রেজি? আর্যর কঠোর কণ্ঠে ভয়ে কিঞ্চিত কম্পিত হলো তৃষার কায়া। ও আমতা আমতা করে কিছু বলবে তার আগেই আর্যর কোমল বাহুতায় বেশ বেগে নাড়িয়ে বলল, আনসার মি স্টুপিড গার্ল। এভাবে ছোটাছুটি করছিলে কেন? তৃষা শুকনো ঢোক গিলে বলল। আমার লাগছে। আর্য না থেমে আরো দ্বিগুণ তেজে চিৎকার করে বলল, এখন ব্যথা লাগছে? যদি আবার পড়ে যেতে তখন তখন কি হতো একবারও ভেবে দেখেছো ইডিয়েট? রাগের তোপে সম্বোধন হারিয়ে ফেলেছে আর্য, তবে সেদিকে জন্য ভ্রুক্ষেপ নেই তার। ও এদিকে আর্যর কণ্ঠের সেই তপ্ত গর্জন যেন তৃষার কর্ণঘরে সজোরে আঘাত করল। ওর সারা শরীর এক অজানা আশঙ্কায় রিরি করে উঠল। আর্যর দুচোখে তখন আগ্নেয়গিরির লাভা। সে আগুনের আজ তৃষার কোমল মুখশ্রীতে এসে লাগছে। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? নিজেকে কি এখনো সেই ছোট্ট বাচ্চা ভাবো যে যখন খুশি যেখানে খুশি ফুটোপুটি করবে? একবারও ওই ড্যামেজড হাতটার কথা মাথায় আসেনি তোমার? আর ইউ ইভেন রিয়েল? আর্যর এই রৌদ্রমূর্তি তৃষার সম্পূর্ণ অচেনা। স্বভাবতই ওর দুচোখ বেয়ে নোনা জলের ধারা গড়িয়ে নামল টপ টপ করে। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে ব্যথায়। আর্য যেন সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ও তৃষার অতি নিকটে এসে দাঁত কিরমির করে বলতে লাগলো, তোমাকে কি 24 ঘন্টা চোখে চোখে রাখতে হবে? এই যে ব্যথায় কাতরাচ্ছিলে কিছুক্ষণ আগে, সেই হুঁশ কোথায় গেল? ইডিএসি আর কাকে বলে তুমি কি বোঝো না? তোমার একটু এদিক সেদিক হলে বাকিদের উপর দিয়ে কি ঝড় বয়ে যায়। স্রেফ নিজের কেয়ারলেসনেসের জন্য তুমি আজ আবার একটা বড় ইনজুরির মুখে ছিলে। হাউ কুড ইউ বি সো ইরেসপন্সিবল? আর্য রাগের আড়ালে যে গভীর উৎকণ্ঠা আর এক বুক হাহাকার লুকানো ছিল তা তৃষার অবুঝমন ধরতে পারল না। ও শুধু দেখল অপর প্রান্তের মানুষটির কঠোর রূপ। ততক্ষণে তৃষার কান্নার বেগ বেড়ে গিয়েছে। ঠিক এই সময়ে ড্রয়িং রুমে হইচই শুনে ঘর থেকে বেরিয়ে এলেন হামিদা বেগম। তার পিছু পিছু আতঙ্কিত মুখে সাবরিনা আর মৃত্তিকাকেও দেখা গেল। হামিদা বেগম বিস্ময়ে হতবাক হয়ে বললেন, কি হয়েছে আর্য? এভাবে চেঁচানি দিচ্ছ কেন বাবা? কিন্তু আর্য যেন তখন ঘোরের মধ্যে। ও তৃষাকে শাসন করতে করতে এক প্রকার নিজের বুকের কাছে টেনে নিয়েছিল অজান্তেই। ওর বলিষ্ঠ বাহুবন্ধনে তৃষার ক্ষীণকায়া তখনও থরথর করে কাঁপছে। ওর বিরামহীন অশ্রুধারা আর্যর শার্টের উপরিভাগ সিক্ত করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ছোট্ট টুইঙ্কেল তার দুই খুদে হাত কোমরে রেখে ভ্রুকুচকে বীরদর্পে এগিয়ে এলো আর্যর দিকে। ওর বাবার এই রণচণ্ডী রূপ দেখে ও বিন্দুমাত্র না দমে বেশ জোর গলায় বলল, স্টপ ইট পাপা, তুমি কেন বাণীকে এভাবে বকছো? বাণী তো আমার সাথে খেলছিল, তুমি খুব পচা। তুমি বাণীকে সরি বলো এখনই। হামিদা বেগম এগিয়ে এসে আর্যর হাত থেকে তৃষাকে এক প্রকার ছাড়িয়ে নিলেন। তৃষা তখন ডুকরে কেঁদে ওঠে। হামিদা বেগমের আঁচল আঁকড়ে ধরল। হামিদা বেগম আর্যর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বললেন, আহ আর্য, মেয়েটা এমনিতেই ব্যথায় কাহিল, তারপর ও তো বাচ্চা মানুষ। তুমি এভাবে ওকে সবার সামনে বকছো কেন? একটু তো বিবেচনা করবে। আর্য এবার যেন সম্বিত ফিরে পেল। ওর বুকটা তখনও ধুকপুক করছে সেই ভয়াবহ পতনের দৃশ্য কল্পনা করে। ও সবার দিকে একবার শূন্য দৃষ্টিতে তাকালো।
অতঃপর কোনো উত্তর না দিয়ে এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল। তারপর কারো কোনো কথার তোয়াক্কা না করে ধূপধাপ পা ফেলে ওখান থেকে চলে গেল। ওর চলে যাওয়ার শব্দে যেন ড্রয়িং রুমের নিস্তব্ধতা আরও ঘনীভূত হলো। হামিদা বেগম তৃষার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না মা, ও তো আগলে রাখতে চায় বলেই হয়তো রাগের মাথায় ওরকম করে ফেলেছে। ও তো চিরকালই একটু খ্যাপাটে। তৃষা চোখের জল মুছে ধরা গলায় হামিদা বেগমের দিকে চাইল। ওর কম্পিত ওষ্ঠাধর থেকে কেবল এটুকুই নির্গত হলো, চাচিমা, আমি তো কেবল টুইঙ্কেলকে খাওয়াতে চেয়েছিলাম। হামিদা বেগম ওর চিবুক ছুঁয়ে সান্ত্বনা দিয়ে বললেন, বুঝি রে মা, তুমি ঘরে চলো, একটু বিশ্রাম নিলে মনটা শান্ত হবে। অতঃপর সাবরিনা আর মৃত্তিকা দুপাশ থেকে তৃষাকে আগলে ধরল। ড্রয়িং রুমের আধুনিক অন্দরসজ্জা পেরিয়ে ওরা ওকে নিয়ে চলো শোবার ঘরের দিকে। মেঝের পালিশ করা ইতালিয়ান মার্বেল পাথরে বিকেলের ম্লান আলো পড়ে এক মায়াবী আভা তৈরি করেছে। ওরা তৃষাকে ওর শয়নকক্ষে নিয়ে বসালো। সাবরিনা আলতো করে তৃষার ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিয়ে বলল, ভাবি, তুমি আর্য ভাইয়ের উপর রাগ করো না। উনি তোমাকে ওভাবে পড়তে দেখে একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ওদের জোড়াজোড়িতে তৃষা বিছানায় শুলো থেকে, তবে ওর মন পড়ে রইল অন্য কোথাও। সিলিং ফ্যানের মৃদু ঘূর্ণনের দিকে চেয়ে রইল নিষ্পলক। ওর কানে তখনও আর্যর সেই তপ্ত শাসনের সুরটা অনুরণিত হচ্ছিল। সাবরিনা কক্ষের গুমট ভাবটা কাটাতে বলল, উফ ভাবি, আর্য ভাইয়ের চিল্লাচিল্লি শুনে মনে হচ্ছিল ড্রয়িং রুমে বুঝে কোনো সাইক্লোন ঢুকেছে। লোকটা যেমন কেয়ারিং, তেমনি একটা আস্ত অ্যাংরি বার্ড। তুমি একটু মন খারাপ করো না তো। মৃত্তিকা পাশ থেকে ফোড়ন কাটল। একদম, ভাইয়ার ওই ক্যাপ্টেনগিরি শুধু জাহাজে দেখালেই হয়, বাড়ির ভেতরে দেখালে কার ভালো লাগে বলো? ভাবি, তুমি বরং ভাবো, ভাইয়া তোমাকে কোলে তুলে ধরার জন্য ওভাবে দৌড়ে এসেছিল। রোম্যান্টিক না ব্যাপারটা? তৃষা ফ্যাকাশে এসেই মুখ ফিরিয়ে নিল। ঠিক সেই মুহূর্তেই সাবরিনার পাশে থাকা ফোনটা সজোরে কেঁপে উঠল। ভাইব্রেশনের শব্দে ঘরটা যেন একটু কেঁপে উঠল। সাবরিনা তড়িঘড়ি করে ফোনটা হাতে নিতেই ওর চোখের মণি দুটো চঞ্চল হয়ে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই ও কেমন যেন কুঁকড়ে গেল। মৃত্তিকা কৌতূহলী হয়ে ঘাড় কাত করে উকি দেওয়ার চেষ্টা করতেই সাবরিনা এক ঝটকায় ফোনটা বুকের কাছে জড়িয়ে ধরল। ওর চেহারায় এক লহমায় রাজ্যের অপ্রস্তুত ভাব ফুটে উঠল। আরে একটা ইম্পর্টেন্ট কল, আমি জাস্ট বাইরে থেকে আসছি। কথাটা শেষ করেই সাবরিনা উত্তরের অপেক্ষা না করে রুম থেকে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। মৃত্তিকা ভ্রুকুচকে সাবরিনার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তৃষাও একটু অবাক হলো সাবরিনার এমন হন্তদন্ত ভাব দেখে। মিনিট পাঁচেক পর সাবরিনা রুমে ফিরে এলো। ওর গাল দুটো একটু লালচে হয়ে আছে আর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। তবে ও সেটা ঢাকার চেষ্টা করে বেশ গম্ভীর হয়ে বসল। মৃত্তিকা ওর দিকে চোখ সরু করে তাকিয়ে বাঁকা হাসল। কিরে আপু, এখন কার সাথে ফুসুর ফাসুর চালাচ্ছিস করিডরে? আমি কি খুব ভুল দেখেছি নাকি ফোনের স্ক্রিনে আর দিয়ে একটা নাম জলজল করছিল? সাবরিনা থতমত খেয়ে চুলে হাত বুলিয়ে বলল, কি যাতা বলছিস? দেখ, কলেজের এক ফ্রেন্ড কল করেছিল, নোটস নিয়ে কথা বলছিল। মৃত্তিকা এবার আরও এক ধাপ এগিয়ে এলো। সে তৃষার দিকে তাকিয়ে চোখ টিপে সাবরিনাকে বলল, নোটস নাকি রায়াত ভাই কল করেছিল? ওই যে যার কথা তুমি কাল রাতে ডায়েরিতে লিখেছিলে? সাবরিনা এবার রীতিমতো ধমক দিয়ে উঠল। মৃত্তিকা, একদম ফালতু কথা বলবি না। রায়াত ভাই তো কেবলই কানাডা থেকে ফিরলো, আর কালকের ফাংশনে স্রেফ দেখা হয়েছিল। তৃষা এবার বিস্ময় ভরা চোখে সাবরিনার দিকে তাকিয়ে বলল, রায়াত মানে? মৃত্তিকা হেসে কুটিপাটি হয়ে বলল, আরে ভাবি, রায়াত ভাই হচ্ছে আমার আপুর, হ্যাঁ হ্যাঁ, মানে ওই সিনিয়র ছিল আর কি। এখন তো পুরো কানাডিয়ান হিরো হয়ে ফিরছে। তার উপর আমাদের ইংলিশ টিচারের ছেলে, তো আজকে আমাদের স্কুলের ফাংশনে এসেছিল। সাবরিনা আপু তো ওনার কথা বলতে গিয়ে লজ্জায় লাল আপেল হয়ে যাচ্ছিল বারবার। সাবরিনা লজ্জিত হয়ে মৃত্তিকাকে একটা চিমটি কেটে বলল, একদম থামবি মৃত্তিকা? ওনার সাথে আমার স্রেফ কালকের গেট টুগেদারে পরিচয় হয়েছে। আবার উনি একটু হেল্প চেয়েছেন লাইব্রেরি নিয়ে, ব্যাস।
এর মধ্যে রোমান্স খোঁজা তোর স্কুলের বাচ্চাদের কাজ, আমাদের কলেজের লেভেলে না। তৃষা ওদের এই খুনসুটি দেখে নিজের কষ্টটা কিছুটা ভুলে গেল। সে মুচকি হেসে বলল, তা ননদিনী আমার কার সাথে এত গোপন আলাপ করে সেটা জানার অধিকার তো ভাবি হিসেবে আমার আছেই। সাবরিনা তৃষার হাত জড়িয়ে ধরে আদরের স্বরে বলল, আরে না ভাবি,